সো এথিক্যাল ডিসিশন মেকিং, এথিক্যাল থিওরিজ, তার মানে এখানে আমরা দুইটা জিনিস দেখব। এথিক্যাল ডিসিশন মেকিং সম্পর্কে জানবো, এথিক্যাল ডিসিশন মেক করার জন্য কিছু ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানবো, এবং কিছু এথিক্যাল থিওরিজ আছে, সেই থিওরিগুলো সম্পর্কে জানবো। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমাদের উদ্দেশ্যটা কি? মেকিং এথিক্যালি গুড ডিসিশন, তাই না, অর রাইট ডিসিশন। তো এই এথিক্যাল ডিসিশন মেকিংয়ের জন্যই আমাদের অ্যাকচুয়ালি থিওরি অ্যান্ড বাকি সব কিছু অ্যাপ্লাই করা। সো দেখেন, আপনার মেকিং গুড এথিক্যাল ডিসিশন টু সলভ এথিক্যাল ডিলেমা রিকোয়ার্স a trained sensitivity to ethical issues and a practice method for exploring the ethical aspects of a decision, right? এটা তো ডেসক্রাইব করার কিছু নাই, বুঝতে পারছেন নিশ্চয়ই নাকি? আচ্ছা, সো হ্যাভিং আ মেথড ফর এথিক্যাল ডিসিশন মেকিং ইজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল, রাইট? আচ্ছা, অবশ্যই এথিক্যাল ডিসিশন মেকিংয়ের জন্য একটা মেথড খুবই প্রয়োজনীয়। আচ্ছা, এরপরে কি বলেছে? এথিক্যাল ডিসিশন শুড বি বেসড অন এথিক্যাল প্রিন্সিপালস অ্যান্ড কোডস রাদার দেন অন ইমোশনস, থটস অর ফিক্সড পলিসিস। বুঝতে পেরেছি? মানে আপনি যখন এথিক্যাল ডিসিশন মেক করবেন তখন এথিক্যাল প্রিন্সিপালের উপরে এবং এথিক্যাল যে কোডগুলো আছে সেগুলোর উপরে ফোকাস করব, রাদার দেন আমাদের ইমোশন, থটস অথবা ফিক্সড পলিসি। পলিসি চেঞ্জ হতে পারে, তাই না? বাট এথিক্যাল কোড, এথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করে আমাদের এথিক্যাল ডিসিশনগুলো নিতে হবে। আচ্ছা, এই পয়েন্টগুলো অ্যাকচুয়ালি হচ্ছে এথিক্যাল ডিসিশন মেক করার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো কি কি সেটার উপর এমফাসাইজ করে এই তিনটা পয়েন্ট সাজানো হয়েছে। বুঝতে পেরেছি? আচ্ছা, এখানে এই ধরনের প্রশ্ন এই স্লাইডটা থেকে হতে পারে যে what components can be measured or what are the important components for making ethical decision, making good ethical decision, chapter 4, তাই না? এখান থেকে প্রশ্নটা যদি আসে তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে what components should be measured before making ethical decision or what components are important for making ethical decision, তাই না? সো এরকম কিছু যদি থাকে তাহলে এখানে এথিক্যাল ডিসিশন মেক করার জন্য কি কি কম্পোনেন্ট প্রয়োজনীয় সুন্দর করে দেয়া আছে। ওকে, এরপরে দেখেন what components or what are the important components for making and good ethical decision। আচ্ছা, এই প্রশ্নটা অনেকভাবে আসতে পারে। এখানে দেখেন আরেকটা প্রশ্ন করা যেতে পারে এই সেম স্লাইড থেকে, সেটা হচ্ছে যে রাইট দ্য ইম্পর্টেন্স অফ এথিক্যাল কোডস and ethical methods, right? What are the importance of ethical code and methods বা ethical methods এরকম থাকতে পারে। তাহলে ethical methodটা কেন ইম্পর্টেন্ট for making and good ethical decision, তাই না? সো এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসতে পারে, একই উত্তর কিন্তু সেম। সো আপনারা ওগুলোতে কিন্তু কনফিউজড হয়ে যেন না, মানে কোয়েশ্চেন দেখে। আচ্ছা দেখেন, সো এথিক্যাল ডিলেমা, এখন আমরা প্রথম স্লাইডে পড়ে আসলাম যে এথিক্যাল ডিলেমাকে যদি সলভ করতে চাই তাহলে আমাদের এথিক্যাল থিওরি দরকার, তাই না? এখন এথিক্যাল ডিলেমাটা কি? ডিলেমা হচ্ছে কি একটা দ্বিধা বা বিভ্রান্তি কর একটা পরিস্থিতি, তাই না? এখন যখন সেটাতে এথিক্স ঢুকে যাবে
তখন সেটা কি হয়ে গেল, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হওয়া যেখানে আপনি এথিক্যালি বিভ্রান্তিতে পড়ে গেলেন। ইজ আ সিচুয়েশন হুইচ with uncertainty about what is right to do from a moral or ethical perspective. বুঝতে পেরেছি? আচ্ছা, for example, the manager of a company may be put in a position in which he must choose between the interest of the investors and his employees, right? So should he give more profits or increase the salary? বুঝতে পারছি কি এক্সাম্পলটা? ধরেন একটা ম্যানেজার এমন একটা পজিশনে পড়ে গেল যে সে কি করবে, সে আপনার এমপ্লয়ীদের স্যালারি বাড়াবে নাকি যে ইনভেস্ট করেছে তার প্রফিট বাড়াবে। এমন সিচুয়েশন ক্রিয়েট হতে পারে না? ক্রিয়েট হতে পারে। তো যে এরকম অ্যামাউন্টের লাভ হচ্ছে, হয়তোবা প্রফিট হয়েছে বেশি, কিন্তু এমন অ্যামাউন্ট প্রফিট হয়েছে যে যে কোনো একটা চুজ করতে হবে, হয় এমপ্লয়ীদের স্যালারি বাড়াতে হবে, না হলে ইনভেস্টরদের প্রফিট বাড়ায় দিতে পারে। সো সে কোনটা চুজ করবে? এখন দুইটাই তো এথিক্যালি রাইট, তাই না? দুইটাই করা উচিত। সো সেক্ষেত্রে সে কি করবে? সো এই ধরনের সিচুয়েশন হচ্ছে আপনার কি এথিক্যাল ডিলেমা একটা সিচুয়েশন। বুঝতে পেরেছি এথিক্যাল ডিলেমাটা কি? এখন এখানে অনেক ধরনের অপশন আসতে পারে। এমন হতে পারে যে সে ওই প্রফিটটাকেই ভাগ করে দিয়ে দিল, তাই না? বা এরকম হতে পারে যে সে নেক্সট প্রফিটের জন্য ওয়েট করলো, যে নেক্সট প্রফিট আসলে দেন আমরা দুই দিকেই দিয়ে দিব। অনেক সলিউশন আসতে পারে, বাট সিচুয়েশনটা তো একটা ডিলেমা সিচুয়েশন। তো এটাই হচ্ছে আপনার কি এথিক্যাল ডিলেমাটা, বুঝতে পারছি? আচ্ছা, সো এখান থেকে যদি কোয়েশ্চেন আসে তাহলে শর্ট কোয়েশ্চেন হয়তো বা আসতে পারে যে হোয়াট ইজ এথিক্যাল ডিলেমা, তখন আপনি এরকম লিখে দিবেন এক কথায় যে সিচুয়েশন উইথ আনসার্টেনিটি অ্যাবাউট হোয়াট ইজ রাইট টু ডু ফ্রম আ এথিক্যাল অর মোরাল পার্সপেক্টিভ। আচ্ছা, সো দেয়ার আর টু টাইপস অফ এথিক্যাল চয়েসেস। ওয়ান ইজ রাইট ভার্সেস রং। সো রাইট ভার্সেস রং তো আমরা বুঝতেই পারতেছি যে সঠিক এবং ভুল যখন দুইটা অপশন থাকে, দুইটা চয়েসের মধ্যে একটা চয়েস মেক করতে হয়, তখন কি আমি রাইটটাই চুজ করব, তাই না? তখন তার রংটা চুজ করার কোনো প্রশ্ন আসে না। বাট কঠিন ডিসিশন মেক করার যে কঠিন পরিস্থিতি কখন হয়? যখন দুইটা অপশনই আপনার কাছে রাইট মনে হচ্ছে। রাইট ভার্সেস রাইট। সিচুয়েশন কন্টেইনস shades of gray. All alternative have desirable and undesirable result. মানে আমি যেই অপশনই চুজ করি না কেন সেটার কিছু ভালো দিক থাকবে, কিছু খারাপ দিক থাকবে। সো এই ধরনের পরিস্থিতিতে কিন্তু তখন কঠিন হয়ে যায় যে কোন অপশনটা আমি নিব। আচ্ছা, চুজিং, এখন এখানে তাহলে কি থাকবে? অবশ্যই আমি চুজ করব কি লেসার অফ দ্য ইভিলস, টু ইভিলস, তাই না? যেটা কিনা কম ক্ষতিগ্রস্ত, কম ক্ষতি করবে আমার, সেই অপশনটাই তো আমি চুজ করব, রাইট? আচ্ছা, অবজেক্টিভ কি এটার? অবজেক্টিভ হচ্ছে মেক আ ডিফেন্সিবল ডিসিশন। ডিফেন্সিবল ডিসিশন বলতে কি বোঝাচ্ছে? যে মানে যেই ডিসিশনটাই আমি মেক করি সেটা কেন মেক করলাম, সেটার যেন সেটার এগেনস্টে বা সেটার প্রতি আমার যেন যুক্তি তর্ক থাকে যে আমি এই ডিসিশনটা কেন নিয়েছি। রাইট ভার্সেস রাইট মানে কি? যেই ডিসিশনটাই চুজ করি অবশ্যই কি থাকবে, আমার এখানে লস থাকবে, কিছুটা হলেও থাকবে, কিন্তু এমন একটা ডিসিশন মেক করব যেটাতে আমি কি করতে পারবো, ডিফেন্স করতে পারা। আপনারা প্রজেক্টের ভাইভা দেন না, ডিফেন্স দেন না? ডিফেন্স দেন তখন কি হয়? তখন আসলে আপনার প্রজেক্ট রিলেটেড অনেক প্রশ্ন করা হয় না আপনাকে, যে কেন এই প্রজেক্টটা করছেন, কিভাবে করছেন, এভাবে না করলে অন্যভাবে করলে কি হতো, এ ধরনের প্রশ্ন তো থাকে। তখন আপনার কি প্রত্যেকটা প্রশ্নের এগেনস্টে আপনার একটা উত্তর কিন্তু আপনার রেডি থাকে, তাই না? যে আপনি কেন এই প্রজেক্টটা এভাবেই করলেন, অন্যভাবে কেন করলেন না, সেটার পিছনে একটা যুক্তি আছে, তাই তো? একটা কারণ আছে, এরকম আর কি। ডিসিশন যেটাই নেই সেটার পিছনে যেন একটা যুক্তি তর্ক আমার থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আপনার এথিক্যাল ডিসিশন মডেলস আমরা পড়ব।
আচ্ছা, ওইটা ওরকমভাবে ইয়ে না, তবে ওইটা হচ্ছে কি ছিল আপনার, যে 2 ধরনের চয়েস থাকতে পারে, তাই না? আচ্ছা, না ওইটা নিয়ে কোয়েশ্চেন লেখার দরকার নাই। আচ্ছা, এরপরে আসেন এথিক্যাল ডিসিশন মডেল। এইটা এভাবে আসতে পারে যে কি ডিসিশন মডেলগুলো কি কি এক্সপ্লেইন করো, এক্সপ্লেইন দ্য এথিক্যাল মেকিং অর এথিক্যাল ডিসিশন মেকিং মডেলস। ঠিক আছে, এক্সপ্লেইন দ্য এথিক্যাল ডিসিশন মেকিং মডেলস। হ্যাঁ, এই কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, লিখে নেন। যা যা প্রশ্ন করছেন আপনি আমাকে একটু ছবি তুলে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে, যা যা লিখছেন এই চ্যাপ্টার থেকে। আচ্ছা, সো এথিক্যাল ডিসিশন মডেল আমরা হচ্ছে 3টা মডেল আছে। আচ্ছা, প্রত্যেকটা মডেল আমরা এর আগেও পড়েছিলাম, যে যখন আমরা ওই যে প্রিন্সিপাল বেসড এথিক্স পড়েছিলাম না, এথিক্স ম্যানেজমেন্টে প্রিন্সিপাল বেসড, তারপরে হচ্ছে আপনার কি ছিল, ভার্চু এথিক্স ছিল একটা। তো প্রত্যেকটা জিনিস কি একটা সার্টেইন মানে একটা দিকের উপর ফোকাস করতেছিল, তাই না? এই মডেলগুলোও ঠিক একইভাবে। ফার্স্টে দেখেন, ফার্স্টের যে মডেলটা দেখেন ইউটিলিটারিয়ান মডেল। ইউটিলিটারিয়ান মডেলটা কিসের উপরে ফোকাস করে, মানে একটা সার্টেইন একটা স্পেসিফিক ব্যাপারে ফোকাস করে আমি ডিসিশনটা নিব। আচ্ছা, সেই ব্যাপারটা কি, সেটা হচ্ছে an ethical decision is one that produces the greatest good for the greatest number of people. তাহলে আমার এখানে ফোকাসিং পয়েন্টটা কি, পয়েন্টটা হচ্ছে আমি ডিসিশনটা মেক করার আগে এমন একটা মানে এভাবে চিন্তা করব যে এই ডিসিশনটা নিলে সর্বোচ্চ পরিমাণ মানুষ বেনিফিটেড হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে ইউটিলিটারিয়ান মডেল। যা ডিসিশন নিব সেটা যেন সব থেকে বেশি পরিমাণ মানুষের উপকার হয়, হ্যাঁ উপকার করে, এই ধরনের একটা ডিসিশন নিতে হবে। আচ্ছা, এরপরে আসেন মোরাল রাইটস মডেল। মোরাল রাইটস মডেলটার নাম শুনেই বোঝা যাচ্ছে কি, যে একটা ব্যক্তির ফান্ডামেন্টাল যে সকল রাইট থাকে বা মৌলিক যে সকল চাহিদা থাকে, সেই চাহিদাগুলো অবশ্যই পূরণ হতে হবে, বা সেই চাহিদাগুলোর মধ্যে যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, এই ধরনের ডিসিশন নেওয়া যাবে না। বুঝতে পেরেছি? তাহলে মোরাল রাইটস মডেলটা কি, অ্যান এথিক্যাল ডিসিশন ইজ ওয়ান দ্যাট বেস্ট মেইনটেইনস দ্য অ্যান্ড প্রটেক্ট দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড প্রিভিলেজেস অফ পিপল এফেক্টেড বাই ইট। আমার ডিসিশনটা থেকে যে সকল মানুষ এফেক্ট হচ্ছে তাদের ফান্ডামেন্টাল রাইটগুলো যেন ঠিক থাকে। বুঝতে পারছি? এটার এক্সাম্পল হতে পারে যে ধরেন যে সকল এমপ্লয়ি কাজ করছে, ধরেন একটা প্রজেক্টের পিছনে যে সকল এমপ্লয়ি কাজ করছে তাদের মিনিমাম ওয়েজটা সবাইকে সমানভাবে দেয়া। মিনিমাম ওয়েজ মানে তো বুঝছেন, মানে মিনিমাম স্যালারি। হ্যাঁ, আচ্ছা, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ জাস্টিস মডেল। জাস্টিস মডেলটা মানেও বুঝতে পারতেছেন। জাস্টিস মডেল কি, অ্যান এথিক্যাল ডিসিশন ইজ ওয়ান দ্যাট ডিস্ট্রিবিউটস বেনিফিটস and harms among individuals in a fair, equitable or impartial way. তাই না? বুঝছেন না এটা? মানে আপনার এথিক্যাল ডিসিশনটা এমনভাবে মেক করবেন যেন এই ডিসিশনটা থেকে বেনিফিট আসুক বা লস আসুক, সেটা যেন এই ডিসিশনের সাথে সম্পর্কিত সকল মানুষের মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়। ইম্পার্শিয়াল ওয়েতে যেন ডিস্ট্রিবিউট না হয়, যে কেউ বেনিফিট পেলাম বা প্রফিট পেলাম, ওকে বেশি দিব ওকে কম দিব না। যারা যারা এটার সাথে জড়িত ছিল সবারকে যেন ফেয়ার, যে যেভাবে কাজ করেছে। এখন ধরেন একজন খুব ভালো কাজ করেছে, তাকে আপনি বেশি দিতে পারেন, বা সে কেপেবল, তাকে আপনি বেশি দিতে পারেন। ফেয়ার, এটা হচ্ছে ফেয়ার। ইকুইটেবল মানে কি, সমানভাবে। আর ইম্পার্শিয়াল মানে হচ্ছে
একজনকে বেশি একজনকে কম, বা একজনকে আমি আমার সাথে সম্পর্ক ভালোর জন্য তাকে আমি বেশি বেনিফিট দিলাম, এটা হবে না। বুঝতে পেরেছি? সো এটা হচ্ছে আপনার কি জাস্টিস মডেল। সহজ না? 3টা মডেল পড়লাম, ইউটিলিটারিয়ান, মোরাল রাইটস অ্যান্ড জাস্টিস। ইউটিলিটারিয়ান হচ্ছে কি সবথেকে বেশি মানুষ যেন বেনিফিটেড হয়, হ্যাঁ, ওকে, গ্রেটেস্ট গুড ফর দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল। আচ্ছা, এটা হচ্ছে ইউটিলিটারিয়ান। জাস্টিস মডেল হচ্ছে ফান্ডামেন্টাল রাইট যেন ক্ষুণ্ণ না হয়, রাইট? না, মোরাল রাইটসের কথা বলছি। হ্যাঁ, মোরাল রাইটস এটা বলছি যে 3টা মডেল পড়লাম, একটা হচ্ছে ইউটিলিটারিয়ান, জাস্টিস, ইউটিলিটারিয়ান, মোরাল রাইটস অ্যান্ড জাস্টিস। তাহলে ইউটিলিটারিয়ান হচ্ছে সব থেকে বেশি মানুষ বেনিফিটেড হবে, মোরাল রাইটস হচ্ছে ফান্ডামেন্টাল রাইট পাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, এবং জাস্টিস হচ্ছে কি সবার মধ্যে সমানভাবে আমার বা ফেয়ারলি অ্যান্ড ইম্পার্শিয়াল ওয়েতে কি হবে আমার বেনিফিট এবং হার্মগুলো ডিস্ট্রিবিউট হবে। দ্যাটস ইট। ঠিক আছে? সো 3টা মডেল মনে থাকবে? আচ্ছা, সো এই 3টা মডেল যখন আমি একত্রিত করে একসাথে মাথায় রেখে একটা ডিসিশন নিব, তখনই আমি একটা আইডিয়াল আউটকাম পাবো। ওকে, তার মানে এই 3টা মডেল যখন আপনি চিন্তা করবেন কোনো একটা ডিসিশন নেওয়ার আগে যে আমার এই ডিসিশনটা থেকে কতগুলো মানুষ বেনিফিটেড হচ্ছে, আমার এই ডিসিশনটা কি কারো মোরাল রাইট বা যেটা ফান্ডামেন্টাল রাইট সেটা ক্ষুণ্ণ করছে কিনা, এবং আমার এই ডিসিশনটা অ্যাকচুয়ালি সমানভাবে সবার মধ্যে ডিস্ট্রিবিউটেড কিনা ইম্পার্শিয়ালি, তাহলেই সে কি একটা আইডিয়াল আউটকাম পাবেন না আপনি। মানে নর্মালি যদি আমরা চিন্তা করি কমন সেন্স ইউজ করে, তাহলেও কি এই 3টা জিনিস খুবই জরুরি, রাইট? ওকে, এই গেল হচ্ছে আপনার মডেল। আচ্ছা, এখন আসেন এথিক্যাল ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্ক। আচ্ছা, সো এথিক্যাল ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্ক আমরা ডিরেক্টলি এখানে চলে আসি। হ্যাঁ, এখানে আপনার আছে হচ্ছে 9টা স্টেপ। হ্যাঁ, বুঝিনি, আগে শেষ করি, পড়ানো শেষ করি বলতেছি। সো এথিক্যাল ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে কোনো একটা ডিসিশন যখন আমরা মেক করব বা কোনো একটা সিনারিও যখন সলভ করব, তখন এই 9টা স্টেপ ফলো করে আমার সিনারিওটা সলভ করতে হবে বা ডিসিশনটা মেক করতে হবে। আচ্ছা, কি কি স্টেপগুলো খুবই সহজ এবং খুবই বেসিক, খুবই বেসিক। দেখেন, স্টেপ 1-এ কি বলেছে? ডেসক্রাইব দ্য প্রবলেম। উই নিড টু ডেসক্রাইব দ্য প্রবলেম, রাইট? যে আমার সমস্যাটা কি, সমস্যা সমাধান করার জন্যই তো এত থিওরি মডেল পড়তেছি, তাই না? তো সমস্যাটা কি সেটা আগে ডেসক্রাইব করতে হবে। কিভাবে ডেসক্রাইব করব? ইউ মাস্ট ফার্স্ট ডেসক্রাইব দ্য প্রবলেম অ্যান্ড এনশিওর it's actually a moral dilemma that needs to follow an ethical model. এখন সমস্যাটা এমন হতে হবে যার কিনা সলভ করার জন্য একটা আমার কি লাগবে, মডেল ইমপ্লিমেন্ট করতে হবে। এরকম সমস্যাই তো লাগবে, তাই না? কনসিডার দ্য নেচার অফ দ্য প্রবলেম অ্যান্ড এনি সাইন্স অফ দ্য প্রবলেম অ্যান্ড এনশিওর দ্যাট ইউ আর অ্যাটেম্পটিং টু সলভ দ্য ইস্যু, নট জাস্ট ইটস সাইন। বুঝতে পারছি? তার মানে কি, আপনার মেক শিওর করতে হবে যে আমি আসলে প্রবলেমটাই সলভ করতে যাচ্ছি, এমন না যে প্রবলেমটার আসার আশঙ্কা আছে কিন্তু আসলে প্রবলেমটা এক্সিস্ট করে না। বুঝতে পারছি? মানে আমি যেন কল্পনার জগতে না থাকি, অ্যাকচুয়ালি প্রবলেম এক্সিস্ট করে এবং আমি প্রবলেমটা সলভ করার জন্যই হচ্ছে এই মডেল নিয়ে চিন্তা করব। ঠিক আছে? অ্যান্ড অবশ্যই কি করতে হবে? সার্কামস্ট্যান্সেস এফেক্ট দ্য প্রবলেম ডেফিনেশন। তার মানে ফর হুম ডাজ দ্য প্রবলেম এক্সিস্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য সারাউন্ডিংস। বুঝতে পারছি? মানে কার জন্য বা কোথা থেকে প্রবলেমটা আসলে আসতেছে এবং এর সাথে কারা কারা জড়িত বা কি কি জিনিস এর সাথে জড়িত, কি কি কারণে প্রবলেমটা হচ্ছে।
সো আপনি যখন প্রবলেম ডেসক্রাইব করবেন তখন এই তিনটা জিনিস আপনার কনসিডার করতে হবে। ওকে, এরপরে আমার অবশ্যই ডিটারমিন করতে হবে যে ওয়েদার দেয়ার ইজ অ্যান এথিক্যাল ডিলেমা। এখন প্রবলেম হয়তো আছে কিন্তু এথিক্যাল ডিলেমা নাই, তাহলে তো হবে না, তাহলে তো এথিক্যাল মডেল এখানে ইমপ্লিমেন্ট করে লাভ নাই, রাইট? সো এখানে অবশ্যই ডিলেমা বিকামস এথিক্যাল when the good or bad options seem to have a moral component. Let's say privacy versus avoidance of harm and freedom versus safety. তাহলে প্রথমটা যে বলেছে এক্সাম্পল প্রাইভেসি ভার্সেস অ্যাভয়েডেন্স অফ হার্ম, এটা একটা এক্সাম্পল দেন তো। কি হতে পারে? ধরেন এথিক্যাল ডিলেমা কখন, এই যে আচ্ছা লেটস সে কোভিড যখন হলো, হ্যাঁ, তো নর্মালি আপনি যখন আপনার কোনো অসুখ হয় বা আপনি কোনো একটা কিছু নিয়ে সাফার করছেন তখন আপনি অবভিয়াসলি আমরা ডক্টরের কাছে যাই, তাই না, হসপিটালে ডায়াগনোসিসের জন্য। এখন ডায়াগনোস যখন হয় আমার কোনো একটা প্রবলেম, সেটা কি, সেটা তো আমার ডেটাটা, আমার যে ডেটা সেটা কি আপনার ইয়ে থাকে না, সিকিউর থাকে না, যে কেউ আসলে তো আমার ডেটাটা পেয়ে যাবে না যে আমার কি রোগ হয়েছে, কেন হয়েছে, কি কি লক্ষণ ছিল রোগের, রাইট? এটা তো আমি অন্য কেউ এসে আমার ডেটাটা কি পাবে? আপনি গেলে, আমি গেলে কি আমাকে হসপিটাল থেকে অন্য একটা পেশেন্টের ডেটা দিবে না। আমার পরিচিত হলে, আমার আত্মীয় রিলেটিভ হলে হয়তো বা আমাকে দিবে, সেটাও তারা যাচাই করে দেয় না, অন্য মানুষের ডেটা কিন্তু আপনাকে দিবে না। তার মানে কি এখানে একটা প্রাইভেসি মেনটেইন করে তারা। কিন্তু যখন কোভিড হলো, যখন এই যে কোভিডকে একটা নতুন রোগ, রাইট, যখন এটা ছড়ায় যাওয়া শুরু করলো তখন কি হয়, তখন কিন্তু আপনাকে সব জায়গায় প্রচার করা শুরু করলো যে এর লক্ষণগুলো কি কি আছে, কেন এই রোগটা হচ্ছে, কিভাবে বুঝবো যে কোভিড হয়েছে, তাই না? তো তাহলে কি হচ্ছে, এই পেশেন্ট ডেটাটা আপনার ডিসক্লোজ করে দেওয়া হলো না। সো এই ধরনের যে সিচুয়েশন, অবশ্যই যখন তারা ডিসিশনটা নিয়েছে, ডিসিশন নেওয়ার আগে দেয়ার ওয়াজ অ্যান এথিক্যাল ডিলেমা, যে একটা মানুষের প্রাইভেসি আপনি মেনটেন করছেন না, ডিসক্লোজ করে দিচ্ছেন। কিন্তু এই ধরনের সিচুয়েশন আপনি কোনটা চুজ করবেন, প্রাইভেসি ভার্সেস আপনার অ্যাভয়েডেন্স অফ হার্ম। আরও অনেকগুলো মানুষকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচানোর জন্য তখন কি করছেন আপনি, অ্যাভয়েডেন্স অফ হার্মটাই কিন্তু চুজ করছেন, প্রাইভেসি চুজ করছেন না। সো এরকম সিচুয়েশনটাকে কি বলা হচ্ছে, এথিক্যাল ডিলেমা বলা হচ্ছে। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, অ্যান্ড ফ্রিডম ভার্সেস সেফটি। এমন একটা পেশেন্ট আছে, যেহেতু পেশেন্টের এক্সাম্পলই দিলাম, সো আরেকটা এরকম এক্সাম্পল হতে পারে, এমন একটা পেশেন্ট যে কিনা, যার কিনা ক্যান্সার বা যার কিনা এমন একটা রোগ হয়েছে যে সে বাঁচবে না, হ্যাঁ, সে জানে, সবাই জানে যে সে বাঁচবে না। এখন সে আর সাফার করতে চায় না, ঠিক আছে, এরকম কিন্তু ল আছে বাইরে, হ্যাঁ, সে রাইট, সে সাফার করতে চায় না, সে এখনই চলে যেতে চায়, সে চাইলে যেতে পারবে বন্ড সাইন করে। বুঝতে পারছেন? সো এই রকম, এটা কি একটা মানে খুবই মানে মনে হচ্ছে না যে কেন ওকে আমি, মানে এটা তো সুইসাইডাল, তাই না? সো ওকে কেন আমি এটা করতে দিব? বাট যদি অন্যভাবে চিন্তা করি যে ও তো জানেই যে ও বাঁচবে না, তো বাঁচার কোনো পসিবিলিটিস নাই, রাইট? ওকে আপনি বলেই দিয়েছেন যে ইউ আর গানা ডাই আফটার 2 years or 3 years, সো হোয়াটস দ্য পয়েন্ট? সো ওকে আপনি ফ্রিডম দিবেন নাকি হচ্ছে ওর সেফটি এনশিওর করবেন? বুঝতে পারছেন? সো এই ধরনের সিচুয়েশনগুলোকে বলা হচ্ছে কি, এথিক্যাল ডিলেমা। হ্যাঁ, আচ্ছা, সো অবশ্যই কি করতে হবে, আমার এটা ডিটারমিন করতে হবে যে ওয়েদার দেয়ার ইজ অ্যান এথিক্যাল ডিলেমা অর নট। আচ্ছা, টার্মস অফ অ্যান এথিক্যাল ডিলেমা মাস্ট বি এথিক্যাল ইন নেচার, নট লিগাল। ইন নেচার মানে ন্যাচারালি এথিক্যাল হতে হবে, লিগালিটি ওয়াইজ না। আচ্ছা, ইফ সামথিং ইজ ল, ইউ দেন হ্যাভ দ্য এথিক্যাল চয়েস টু ফলো দ্য ল অর নট। বুঝতে পারছেন? যদি কোনো কিছু
কি থাকে পলিসি বা লয়ে থাকে, তাহলে আপনার এথিক্যাল চয়েস আছে যে আপনি ওই লটা ফলো করবেন নাকি করবেন না, এরকম কোনো সমস্যা যদি হয়। সো বুঝতে পারলাম যে স্টেপ 2তে কি করব। আচ্ছা, স্টেপ 3তে আইডেন্টিফাই অ্যান্ড র্যাঙ্ক দ্য কি ভ্যালিউস অ্যান্ড প্রিন্সিপালস। এখন দেখেন এখানে কি হচ্ছে, হোয়াট রিজনস ক্যান ইউ প্রোভাইড ফর প্রায়োরিটাইজিং ওয়ান কম্পিটিটিং ভ্যালিউ ওভার অ্যানাদার। তার মানে আপনার কি করতে হবে, আপনার যে সমস্যাটা আছে এটাতে র্যাঙ্ক করতে হবে যে কোন সমস্যাটা আগে সমাধান করব, বা এই সমস্যাটাকে ছোট ছোট ভাগে ভাগ করতে হবে এবং র্যাঙ্কিং করতে হবে যে কার প্রায়োরিটি বেশি, কোনটাকে সমাধান করা খুব বেশি জরুরি এবং কোনটাকে পরে সমাধান করলেও চলবে। আমরা ডেইলি বেসিসে কিন্তু এই কাজগুলো করি আমাদের লাইফে, রাইট? সো আপনার র্যাঙ্ক করতে হবে, আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য ডিসিশন টু আ ডিলেমা উইচ গোজ এগেনস্ট অ্যান ইন্ডিভিজুয়ালস পার্সোনাল সেট অফ ভ্যালিউস হ্যাজ ভেরি লিটল চান্স অফ সাকসেস। এটা করার সময় আপনার এটা বুঝতে হবে যে আপনার যখন এথিক্যাল ডিলেমার মধ্যে আপনি পড়েন তখন আপনার পার্সোনাল এথিক্স যদি এখানে ঢুকান, পার্সোনালি আপনি যা প্রেফার করেন ওইভাবে যদি র্যাঙ্ক করেন, তাহলে এটার আউটকামটা সাকসিড হওয়ার পসিবিলিটিস খুবই কমে আসবে। ঠিক আছে? সো এখানে পার্সোনাল চয়েসটাকে ইনভলভ করা যাবে না। ওকে, অ্যান্ড দেন ইউ নিড টু গ্যাদার ইউর ইনফরমেশন। র্যাঙ্ক করলেন, এরপরে ইনফরমেশন গ্যাদার করবেন যে সব কিছু আপনার জানা আছে কি না, আপনি সব লস অ্যান্ড প্রিন্সিপালসগুলো বোঝেন কি না, সেটা রিলেটেড কোনো ল এখানে ইমপ্লিমেন্ট করা যাবে কি না, এই জিনিসগুলো আপনার জানতে হবে। আচ্ছা, আর সেজন্য আপনার অবশ্যই কারো কনসালটেশন নেওয়ার প্রয়োজন হলে সেটা নিতে হবে। ওকে, সো ইনফরমেশন গ্যাদার করার পরে উই নিড টু রিভিউ এনি অ্যাপ্লিকেবল কোড অফ এথিক্স। তার মানে আপনার কোম্পানির মিশন স্টেটমেন্ট দেখতে হবে, ভ্যালিউস বেস অফ দ্য অর্গানাইজেশন, এথিক্যাল প্রিন্সিপালস টু গাইড প্র্যাকটিস অ্যান্ড এথিক্যাল স্ট্যান্ডার্ডস, মানে যেগুলো আপনার কোড অফ কন্ডাক্টে বলা আছে আপনার কোম্পানির পলিসি, সেগুলো একটু দেখতে হবে যে সেখানে কোনো পরিবর্তন বা পরিবর্ধন দরকার আছে কি না, লাগলে সেটা করতে হবে। কোডস ক্যান বি রিভাইজড অর আপডেটেড অ্যাজ নিডেড। ওকে, আচ্ছা, সেটা করলাম স্টেপ 5-এ। স্টেপ 6-এ এসে আমরা এখন কি করব, কি অপশন আছে সেটাকে লিস্ট করব। সলিউশন করার জন্য কি পসিবিলিটিস আছে সেটাকে লিস্ট ডাউন করব, অ্যান্ড কস্ট বেনিফিটস এগুলাও আমার ইচ অপশনের জন্য বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, স্টেপ 7-এ আমরা কি করব এখন আমরা সিলেক্ট আ কোর্স অফ অ্যাকশন। একটা অ্যাকশনে চুজ করতে হবে। চুজ করার জন্য কি করতে হবে, লিস্ট ডিজায়ারেবল অপশনগুলোকে বাদ দিয়ে দিতে হবে। যেই অপশনগুলোকে আমরা অ্যাকশনে আনতে পারবো না সেগুলো বাদ দিয়ে দিতে হবে। এরপরে কি করতে হবে, যেটা আপনার ব্রেক দ্য ভ্যালিউ সিস্টেম অর দোজ অ্যাফেক্টেড, যদি এরকম কোনো অ্যাকশন থাকে যেটা কিনা যারা এর সাথে ইনভলভ তাদেরকে এফেক্ট করবে ব্যাডলি, সেই অপশনগুলো বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, অ্যান্ড রিকগনাইজ দ্যাট ইউর ফাইনাল চয়েস উইল বি ইম্প্যাক্টেড বাই ইউর পার্সোনাল ভ্যালিউস, এবং ফাইনালি আপনি যেটা চুজ করবেন সেটা আপনার এভাবে ডিটারমিন করতে হবে যেটা আপনার পার্সোনাল ভ্যালিউসের সাথেও যাচ্ছে, মিলতেছে। পার্সোনালি আপনি যেরকম এথিক্স ফলো করেন সেটার সাথেও যেন ম্যাচ হয়। ওকে, and the step 8, put your plan into action. তার মানে এখন যে অপশনটা আমি চুজ করলাম সেটাকে কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আপনার ইভালুয়েট করার পালা, তাই না? কিভাবে ইভালুয়েট করব, ইভালুয়েট দ্য কস্ট ফর ইচ পারসন ইনভলভড। যারা এই প্ল্যানটাতে থাকবে, মনে করেন একটা প্রজেক্ট, এখন আপনার সব কিছু হয়ে গেছে প্ল্যানিং, এখন প্রজেক্টটা আপনি শুরু করবেন, তাহলে এর সাথে যারা আছে তাদের পিছনে কত কস্টিং যাচ্ছে,
বা কে কত পাবে, কোওয়ার্কার্স বলতে পারেন, এজেন্সি থাকতে পারে এখানে, তাই না? সো তাদের সবার ওই কস্টগুলো, আপনার কস্ট মার্জিনগুলো বের করতে হবে। অ্যান্ড কনসিডার সাবমিটিং ইয়োর মোস্ট ডিফিকাল্ট কেসেস টু অ্যান এথিক্স রিভিউ বোর্ড ফর ফিডব্যাক। ওকে, সো ইভ্যালুয়েট করার জন্য আমরা কি করব, কস্ট কোথায় কোথায় কোন কোন কস্ট যাচ্ছে সেটা ইভ্যালুয়েট করব। আর সবথেকে ডিফিকাল্ট যদি কোনো সিচুয়েশন থাকে বা ডিফিকাল্ট কোনো কেস থাকে সেটা কি করতে পারি আমরা এথিক্যাল বোর্ডের মধ্যে রিভিউয়ের জন্য দিতে পারি। ঠিক আছে, ওকে। সো এখানে একটা এথিক্যাল ডিলেমার আপনার এক্সাম্পল দেয়া আছে যে এথিক্যাল ডিলেমা কখন হচ্ছে। আপনারা অলরেডি এটা বুঝে গিয়েছেন, এটা একটু পড়ে নিয়েন। আচ্ছা, সো এথিক্যাল ফ্রেমওয়ার্ক গেল, এথিক্যাল ডিলেমা গেল, এথিক্যাল মডেল গেল, তাই না? আচ্ছা, এথিক্যাল মডেল এক্সপ্লেইন করার ওই প্রশ্নটা পড়বেন, আর এথিক্যাল ডিলেমা কি পড়বেন, আর প্রথমে কি বলেছিলাম ইম্পর্টেন্স অফ দ্য কম্পোনেন্টস, তাই না? যে এথিক্যাল ডিসিশন মেকিং এর জন্য 4টা দিয়েছি। আচ্ছা, ফ্রেমওয়ার্কটা আপনারা শুধু স্টেপসগুলো একবার রিডিং দিয়েন, একটু পড়েন, ঠিক আছে? ওভাবে ডিটেলস পড়ার দরকার নাই, জাস্ট ফ্রেমওয়ার্কের যে স্টেপগুলো আছে ওগুলো একটু দেখেন। আচ্ছা, এথিক্যাল ডিলেমা কি, এটা কিন্তু কোয়েশ্চেনের একটা পার্ট, অংশ হিসেবে থাকবে, তাই না? এটা কিন্তু আপনার বড় কোয়েশ্চেন না। আপনি গুডে লিখে দেন ব্যাপারটা কোনটা লিখে দেন, তাহলে মনে হয় যেটা গ্রুপ হিসেবে দিলে এটা ফলো করে, এটাই মানে টোটাল ফাইনালি লিখছে তো লিখে নিয়েছে গ্রুপে, আপনাদের পোর্টালে আমি দিয়ে দিব। হ্যাঁ, পোর্টালে দিয়ে দেওয়া হবে, ডোন্ট ওয়ারি, এভরি চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপরে আসেন, না লিখেন, একজন লিখেন অ্যাটলিস্ট, কারণ আমাকে এটা আবার পাঠাবেন আপনারা কেউ একজন। মেকিং এথিক্স ডিসিশন থেকে একটা, আচ্ছা আমি শেষ করি, চ্যাপ্টারটাকে শেষ করি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসেন থিওরি। থিওরি হচ্ছে আমাদের লাস্ট টপিক এই চ্যাপ্টারের। আচ্ছা, তাহলে আমরা মডেল দেখলাম। দেখেন, মডেলের সাথে ডিফারেন্ট থিওরিগুলাও খুবই মানে রিলেটেড, ঠিক আছে? এখন দেয়ার আর ডিফারেন্ট এথিক্যাল থিওরিজ এক্সিস্ট অ্যান্ড থিওরিজ ক্যান বি অ্যাপ্লাইড টু ডিফারেন্ট সিচুয়েশন টু ইনফর্ম আওয়ার থিঙ্কিং অ্যান্ড সাপোর্ট ডিসিশন মেকিং। অবশ্যই থিওরিজগুলো কি আমাদের ডিসিশন মেকিংগুলোকে সাপোর্ট করার জন্যই এই থিওরি, মডেল, ফ্রেমওয়ার্কগুলো আমরা কি করছি, ফলো করছি, রাইট? So there are actually three ethical theories, and each ethical theory is related to the ethical models. So first one is consequentialism. Consequentialism, what is consequentialism? Consequence based. মনে আছে একটা আমরা পড়েছিলাম মিড টার্মে, আউটকাম বেসড মডেল পড়েছিলাম, তাই না? ওটার সাথে ম্যাচ করে। প্লাস এখানে কি হচ্ছে, দ্য সেন্ট্রাল এইম ইজ দ্য প্রিন্সিপাল অফ ম্যাক্সিমাইজিং দ্য গ্রেটেস্ট গুড ফর দ্য গ্রেটেস্ট নাম্বার। সো ইট ইজ ডাইরেক্টলি রিলেটেড টু দ্য ইউটিলিটারিয়ান মডেল, একটু আগেই পড়েছিলাম, মনে আছে? ইউটিলিটারিয়ান মডেলের কি ছিল থিমটা, যে সর্বোচ্চ মানুষ বেনিফিটেড হওয়া। এখানেও দেখেন সেন্ট্রাল এইমটা কি, সর্বোচ্চ নাম্বারের জন্য সর্বোচ্চ পরিমাণ প্রফিট নিয়ে আসা, রাইট? আচ্ছা, সো কনসিকুয়েন্সিয়ালিস্ট এথিক্স হোল্ডস দ্য ভিউ দ্যাট দ্য কারেক্ট moral response is related to the outcome or consequence of the fact. তাহলে এটা কিসের সাথে রিলেটেড? আউটকামের সাথে রিলেটেড বা কনসিকুয়েন্সের সাথে রিলেটেড। অ্যান্ড এটার সেন্ট্রাল এইম কি, আপনার সর্বোচ্চ পরিমাণ বেনিফিট নিয়ে আসা ফর দ্য
গ্রেটেস্ট নাম্বার। আচ্ছা, এখানে গুড বলতে কি বোঝাচ্ছে? দ্য গুড রেফার্ড টু আ ভ্যারাইটি অফ ওয়েজ অ্যান্ড মে রেফার টু ভ্যালিউস অর ইউটিলিটি সাচ অ্যাজ হ্যাপিনেস অর অ্যানাদার লাইফ এনহ্যান্সিং আউটকাম। বুঝতে পারছেন? এখানে গুডটা কি কি বোঝাচ্ছে? গুড বলতে বোঝাচ্ছে মানে আমরা বলছি ভালো করা, এই ভালো বা প্রফিট নিয়ে আসা। এই প্রফিটটার আসলে মিনিংটা কি? প্রফিটটার মিনিংটা হচ্ছে আপনার লাইফে একটা ভ্যালিউ অ্যাড করা, ভ্যালিউ অ্যাড করা অর ইউটিলিটি সাচ অ্যাজ হ্যাপিনেস, আপনাকে জয় দিবে এমন একটা আউটকাম যেটা আপনার জন্য হ্যাপিনেস নিয়ে আসবে বা পিস নিয়ে আসবে, অথবা আরেকজনের বা আপনার সমাজের সোসাইটির যে মানুষগুলো আছে তাদের লাইফে একটা ভ্যালিউ অ্যাড করা বা ইনহ্যান্স করা। ইনহ্যান্স করা মানে কি? একটু আপগ্রেড করা, সোসাইটি একটু আপগ্রেড করা। সো এমন আউটকাম যেটা কি করবে? আমার লাইফ এনহ্যান্সিং ফ্যাক্ট হিসেবে দাঁড়াবে। বুঝতে পেরেছি? ওকে, সো কনসিকুয়েন্সিয়ালিজম। এরপরে আসেন ডিঅন্টোলজি। ডিঅন্টোলজি থিওরিটা কি? এথিক্যাল থিওরিজ, এটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, এই কোয়েশ্চেনটা। সো ডিঅন্টোলজি ইজ বেসড অন ডিউটিস অ্যান্ড রাইটস অ্যান্ড রেসপেক্টস ইন্ডিভিজুয়ালস অ্যাজ এন্ডস ইন দেমসেলভস. It places value on the intentions of the individual rather than the outcomes or of any action and focuses on rules, obligations and duties. Right? Deontology requires absolute adherence to these obligations and acting from duty is viewed as acting ethically. আচ্ছা, তার মানে ডিঅন্টোলজি অ্যাকচুয়ালি বলা যায় ডিউটি। হ্যাঁ, আপনার ডিউটি বা আপনার রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য সোসাইটি অর টুয়ার্ডস ইয়োর অর্গানাইজেশন। সো ডিঅন্টোলজিটা কি বলতেছে? ইজ বেসড অন ডিউটিস অ্যান্ড রাইটস অ্যান্ড রেসপেক্টস ইন্ডিভিজুয়ালস অ্যাজ এন্ডস ইন দেমসেলভস। নিজেদের প্রতি নিজেদের যে দায়িত্ব এবং সম্মানবোধ, এই জিনিসগুলোর উপরে আপনি ফোকাস করতেছেন। আচ্ছা, এখন নিজের প্রতি নিজের রেসপেক্টটা কখন আসে? যখন আমরা ভালো কিছু করতে পারি, তাই না? যখন আমরা আমাদের ডিউটিগুলো ফুলফিল করতে পারি তখন নিজের প্রতি একটা খুব ভালো লাগা কাজ করে না? নিজেকে আমরা রেসপেক্ট করতে পারি তখন, যখন আমরা কি করতে পারি? আমার সকল দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারি। ঠিক আছে, ডিঅন্টোলজি থিওরিটা অ্যাকচুয়ালি এটার উপরেই ইমপ্লিকেট করছে যে আমার ডিউটিগুলো আমি ঠিক মতো পালন করছি এবং কোনো একটা ডিসিশন যখন আমি মেক করব তখন আমার ডিউটি থেকে যখন আমি কোনো একটা ডিসিশন নিব যে আমার দায়িত্ব এই ডিসিশন নেওয়া, আমি এই ডিসিশনটা নিব, তখনই সেটাকে বলছে এথিক্যালি কারেক্ট। ডিঅন্টোলজি থিওরিটা অ্যাকচুয়ালি এটার উপরে বেস করে করা। বুঝাতে পারছি? আচ্ছা, সো এখানে আপনার কি করতেছে? আপনার ইন্টেনশনটা বেশি ইম্পর্টেন্স পাচ্ছে, যে আমার নিয়তটা কি, রাদার দেন এটার আউটকাম। আউটকামটা যেটাই আসুক আমার নিয়ত ভালো কিনা এটার উপরে ফোকাস করছে হচ্ছে ডিঅন্টোলজি, যে আমি আমার ডিউটি, আমার দায়িত্ববোধ থেকে ডিসিশন নিচ্ছি কিনা। ক্লিয়ার? And the last one is virtue ethics. মনে আছে ভার্চিউ এথিক্সের কথা? ভার্চিউ এথিক্স মানে কি? ব্যক্তিত্ব। দেখেন, এটা ডিঅন্টোলজি কিন্তু মিলায়েন না। ডিঅন্টোলজি হচ্ছে ডিউটি, দায়িত্ববোধ, হ্যাঁ, আর ভার্চিউ এথিক্স হচ্ছে ব্যক্তিত্ব মানে পার্সোনালিটি, পার্সোনালিটি থেকে যে সকল ডিসিশন নেয়া। ঠিক আছে, তার মানে দেখেন কি বলেছে, কি ডিফারেন্স বিটুইন কনসিকুয়েন্সিয়ালিজম, ডিঅন্টোলজি অ্যান্ড ভার্চিউ এথিক্স ইজ দ্যাট দ্য ফাইনাল এমফাসাইজ দ্য মোরাল ক্যারেক্টার অর ভার্চিউস অফ দ্য ইন্ডিভিজুয়াল। তার মানে এদের মধ্যে কি ডিফারেন্সটা কি?
কনসিকুয়েন্সিয়ালিজমে আমরা দেখলাম যে আউটকামটাতে আমরা ফোকাস করতেছি, তাই না? আমরা গ্রেটেস্ট গুড নিয়ে আসতে হবে, ডিসিশন যেটাই হোক। আচ্ছা, ডিঅন্টোলজিতে কি করছি? আমরা দায়িত্ব পালন করছি, দায়িত্ববোধ থেকে একটা ডিসিশন নিচ্ছি, ওটাই এথিক্যালি কারেক্ট। কিন্তু ভার্চু এথিক্স হচ্ছে কোনটা? আপনার নিজের পার্সোনালিটি যখন আপনার ডিসিশনে আপনার ফুটে উঠতেছে। হয় না এরকম যে যখন একটা ডিসিশন নেয় মানুষ, আমার কাজ, আমি যেই কাজটা করি ওইটা থেকেই আমার ব্যক্তিত্বটা তো প্রকাশ পায়, তাই না? আমি যখন কথা বলি বা আমি যখন কোনো একটা কাজ করি, কোনো একটা ডিসিশন মেক করি, অ্যাকচুয়ালি সেখান থেকেই মানুষ কিন্তু আমাকে চেনে বা জানে যে নিশ্চয়ই ওই মানুষটা এরকম পার্সোনালিও, রাইট? এটাই হচ্ছে আপনার কি ভার্চু এথিক্স। সো ভার্চু এথিক্স হ্যাজ এমার্জড ডিউ টু পারসিভড ডেফিসিটস ইন ডেফিসিটস, মানে হচ্ছে আপনার ইন এথিক্যাল থিওরিজ সাচ অ্যাজ কনসিকুয়েন্সিয়াল অ্যান্ড ডিঅন্টোলজি ফর হেলথ কেয়ার, অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস। তার মানে কি হচ্ছে, যখন কি না কনসিকুয়েন্সিয়ালিজম এবং ডিঅন্টোলজির মধ্যে কিছু ঘাটতি দেখা যাচ্ছে, তখনই আপনার এই ভার্চু এথিক্সটা চলে আসছে, এমার্জ করা হয়েছে, বুঝছেন? সো এটা হতে পারে এই যে অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস, এটা কি? এটা একটা মানুষের ব্যক্তিত্বকে প্রকাশ করে, তাই না? সততা এবং কি আপনার কাইন্ড হওয়া, দয়ালু হওয়া, দয়াশীলতা, এগুলা কি আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করে না? সো এটা আপনার কি ফর হেলথ কেয়ার। হেলথ কেয়ার, একটা ডক্টর যখন একটা পেশেন্টকে ট্রিটমেন্ট দিচ্ছে, তখন কি ডক্টরটার আপনার কনসিকুয়েন্সিয়ালিজম এবং ডিঅন্টোলজি কিন্তু ওখানে এনাফ না, তার কাইন্ডনেস এবং অনেস্টিটাও এনাফ, যেটা অ্যাকচুয়ালি যেটার অভাব এখন আমাদের ইয়েতে, আমাদের কান্ট্রিতে অনেক বেশি দেখা দিচ্ছে, তাই না? আমাদের এখন বড় বড় হসপিটালগুলোতেও এরকম হচ্ছে যে কি হচ্ছে, আপনার ভুল ট্রিটমেন্টের কারণে অনেক মানুষ কিন্তু সাফার করছে, তাই তো? যেটা কিনা যেটার অভাব অ্যাকচুয়ালি এই কাইন্ডনেস এবং সততা না থাকার কারণেই এই জিনিসটা হচ্ছে, রাইট? বুঝতে পারছেন কেন এটা প্রয়োজনীয় থিওরিগুলো? সো 3টা থিওরি, ওকে। সো এটাই শেষ। এখানে আরেকটু এক্সটেন্ড করা হয়েছে যে ভার্চু এথিক্সটা আসলে আপনার ফিক্সড ক্যারেক্টারকে বোঝায়, যে আপনার ক্যারেক্টার যেরকম তো আপনি সেরকমভাবেই আপনার ডিসিশনগুলো নেবেন আর কি। সো ভার্চু এথিক্স ইজ অ্যাবাউট অ্যান ইন্ডিভিজুয়াল অফ গুড ক্যারেক্টার ডুইং দ্য রাইট থিং, ওকে। সো দ্যাট ইজ অল ফর টুডে। আপনাদের লাস্ট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে এথিক্যাল থিওরি, এক্সপ্লেইন দ্য এথিক্যাল থিওরিজ। সো থিওরি এবং মডেল গুলায় ফেলেন না কিন্তু। এরকম হয় যে মডেল লিখতে দিছি, থিওরি লিখে দিয়ে চলে আসছে, বা থিওরি লিখতে দিছি, মডেল লিখে ফেলছেন, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। দুইটা রিলেটেড কিন্তু সেম না, একটু কিন্তু ডিফারেন্স আছে, ওকে।